সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্গর একুশে বইমেলায় আরটিভির বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে। আমাদের সঙ্গে আছেন আপনাদের অনেকের প্রিয় লেখক, আমার প্রিয় মানুষ, কথা সাহিত্যিক সুমন্ত আসলাম। সুমন্তদা কেমন আছেন? ভালো আছি। সুমন্তদা, এবার তো আপনার মাত্র একটা বই, ডান তীরে ডাবলু। যে পরিমাণ লেখেন, যতদিন ধরে লেখেন, বইমেলায় একটা বই, এটা তো খুবই ভয়াবহ ব্যাপার। কেন? আমি তো লিখতেই চাইনি, আসতেও চাইনি। মানে এত অভিমান কার সাথে, কেন? নিজের সাথে। নিজের সাথে না প্রতিষ্ঠানের সাথে? যদি সব পুরো বই দিয়ে দিচ্ছে না, লেখা পাচ্ছেন নিজের সাথে। কেন? মনে হচ্ছে যে আমি যা লিখলাম তা হচ্ছে না। মানে এত বই প্রকাশের পর এটা কেন আপনার মনে হবে? মানুষ আপনি কম ভালোবাসা পাচ্ছেন পাঠকে? না, মানুষ তো অনেক দূর যাওয়ার পর চেয়ে গন্তব্যটা কোথায় যাও, দার্শনিক প্রশ্নের সামনে ফেলে দিলেন। আমি নিজেকে দার্শনিক। তো আচ্ছা, তো দার্শনিক সুমন্ত আসলামের যাত্রাটা, এই যে লেখালেখির যাত্রাটা, সেটা শুরু হয়েছিল কিভাবে? এটা আসলে অনেক বড় কথা। ছোট্ট করে বলি, আমাদের বাসায় অনেক বই আসতো, সেটা বেশিরভাগ আশুতোষ, নিমাই, শঙ্কর। আমার ভাই ঢাকাতে আসতেন, উনি যাওয়ার সময় একটা 2 টাকা এবং 10 টাকা বই নিয়ে যেতেন, নিউজ প্রিন্টের। দুবার পড়লে এটা আর পাওয়া যেত না। পড়তে পড়তে দেখলে তো মনে হলো যে আমি বোধহয় লিখতে পারবো, বা এই বাক্য আমার দ্বারা সম্ভব, বা এ ধরনের কাহিনী এগিয়ে যাওয়া সম্ভব। তার পড়তে শুরু হলো। সুমন্তদা, এইবার আপনার যে বইটা থেকে এসেছে, ডান পিঠে ডাবলু, সেইটার আইডিয়াটা আমরা জানতে চাই। মানে ডান পিঠে ডাবলু কি নিয়ে আসলে? আসলে একটা যারা কিশোর উপন্যাস লেখে, আমি যারা মনে করি তারা কিশোর উপন্যাস লেখে, কিশোরটা হতে চাই লেখক নিজে, তার শৈশব এবং কৈশোরের যে ব্যাপারগুলো, এগুলো এই জায়গায় আসে। একটা কৈশোরে তো অনেক ঘটনা থাকে, পাখির ডিম দেখা, পাখির বাচ্চা দেখা, নদী সাঁতরানো, গোয়েন্দাগিরি করা, ওরকমভাবে একটা এই জায়গায় চলে আসছে। হয়তো অনেকগুলো গল্পের সংমিশ্রণে এই গল্পটা এসছে। মানে নিজের গল্প থেকে কাটপেস্ট করতেছেন? নিজের গল্পটা তো নিজে, প্রথমত তো মানে আপনি প্রয়ের দায়িত্ব নেওয়ার পর আপনি যে নিজের লেখা হারায় ফেলতেছেন সুমন্তদা, এটা তো হইল না। আপনি এই কথাটা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে কফি খাওয়াবো। আমি যে হারিয়ে যাচ্ছি, আমি এই দুনিয়ার ক্ষেত্রে নিষ্কৃতি যাচ্ছি, নিষ্ক্রান্ত হতে যাচ্ছি। না, নিষ্ক্রান্ত হইলে আবার অন্যরা যে কিছু দারুণ দারুণ কিছু সাহিত্য লিখতেছে, সেটা তো হবে না। এটা জরুরি কাজ, গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু তাতে নিজেকে তো মানে রক্ষা করতে হবে। জি, লেখক সুমন্ত আসলামকে তো রক্ষা করতে হবে। জি, আমি সে চেষ্টা করছি এবার থেকে। আচ্ছা সুমন্তদা, আপনি যখন কোনো কিছু লিখবেন ঠিক করেন, এই আইডিয়াটা আপনি জেনারেট করেন কিভাবে? আইডিয়া, আমি যদি একটা গল্পের বা উপন্যাসের উপকরণ পাই যে এটা আমি লিখবো, এটা আমি সত্যি করে লিখে রাখি, আগে চিরকুটে লিখে রাখি। এটা রিলেটেড যে ধরনের কাহিনী, সেটা আমি তো পত্রিকা থেকে নিই, যেহেতু আমি পত্রিকার লোক সব, এবং কোনো ঘটনা আমি পেয়ে যাই, দেখেন 10-12টা ঘটনা নিয়ে আমি এটা বিস্তৃত করে একটা উপন্যাস বানিয়ে ফিরি। যার জন্য আমার উপন্যাসের ভিতরে একটা রাজনৈতিক ছোঁয়া একটা থাকে, আমি চেষ্টা করি দেওয়ার জন্য। ধরেন ডেডলাইন নিয়ে, পত্রিকাতে সময় ডেডলাইন নিয়ে লিখতে হয়, যে এই সময়ের মধ্যে আমাকে দিতে হবে। ডেডলাইন নিয়ে লেখাটা আপনি এনজয় করেন না আসলে ডেডলাইন নিয়ে লিখতে চান না? ডেডলাইনে লেখা এনজয় করা হচ্ছে কি, সবচেয়ে ভালো লেখাটা তখন বের হয়। আপনি বোধহয় জানেন কিনা, পরীক্ষার যখন শেষ পর্যায়ে চলে যায়, আমাদের লেখা ভালো হয়, প্রশ্নের উত্তরটা ভালো হয়, আমার ডেডলাইনে লেখাটা ভালো হয়। আপনার রাইটার্স ব্লক আপনি কাটান কিভাবে? খুব কঠিন পর্ব। আমি অনেকদিন লিখতে পারি না, আমি একা বসে থাকি। হঠাৎ করে একটা, যেমন আমার মনে হলো 6 মাস পর আমি একটা গল্প লিখতে পেরেছি, যেটা আমি গত শুক্রবারের সমকালে তাপা হয়েছে। দারুণ। সুমন্তদা, আপনার লেখায় আপনি নিজেও সম্পাদক, এবার মানে কিশোরদের জন্য যখন আপনি লেখেন বা লেখান, অন্য লেখকদের কি পরামর্শ দেন, নিজেকে লেখক হিসেবে কি পরামর্শ দেন? আমি যেটা মনে করি, একটা কিশোর উপন্যাস হওয়া উচিত একটা কিশোর উপযোগ্য, না একটা কিশোর হওয়া উচিত, এবং একটা কিশোরের মনোজগতে যা আসা উচিত একটা কিশোর উপন্যাস সেটা আনা উচিত। আমি এটা দেখে বলি। আপনি কি মনে করেন যে সাহিত্যিক সফলতা বা সাহিত্যের সফলতা বলে আসলে কিছু আছে, বা এই সফলতাটা কি? পাঠকদের অনেক প্রতিক্রিয়া পাওয়া, প্রেমের চিঠি পাওয়া, ব্যক্তিগত সন্তুষ্টি, নাকি স্টারডম, কি আসলে, বা পুরস্কার? আমি ছোট্ট একটু উত্তর দেবো। আপনারা দেখেন, শহীদুল জহির, উনি অনেক আগে মারা গেছেন। উনি যখন মারা গেছেন, বাংলা একাডেমি তাকে পুরস্কার দেন নাই। এবার উনি একটা স্বাধীনতা পদক পেলেন, 22 পদক পেলেন। আমরা কি শহীদুল জহিরকে ভুলে গেছি? বরং নতুনভাবে স্মরণ করছি। শহীদুল জহিরের সময় 100টা লেখক ছিল, 50টা লেখক ছিল, কাউকে কিন্তু আমরা মনে রাখছি না। আমি মনে করি শহীদুল জহির আমাদের হওয়া উচিত, সেটা যে কোনো ক্ষেত্রে। এইটা সাহিত্যিক সফলতা। ইয়াস, দারুণ। আপনার লেখার মধ্যে সামাজিক বা সাংস্কৃতিক যে ইস্যুগুলা, সেগুলো সবসময় উঠে আসে। এটা আপনাকে কতটা আসলে প্রভাবিত করে, ডিস্টার্ব করে, কিংবা প্রেরণা দেয়? আমার লেখার উদ্দেশ্য থাকে এটা আমি কোনো সামাজিক ব্যাপার বা দেশের কোনো একটা ব্যাপার তুলে আনবো।
মানুষ তো সামাজিক গল্প অনেক কথা লেখে, প্রেমের গল্প আশোতের লিখে গেছেন, অনেকে লিখে গেছেন, কিন্তু আমি মনে করি এটা আমাদের আনা উচিত। আপনার ডান পেটে ডাব্লু থেকে পাঠকরা যদি একটা জিনিস মনে রাখতে চায় সেটা কি হবে বলে আপনি মনে করেন? পাঠকদের জন্য কোনো নক্তা যদি দিতে চান। ডাব্লুকে তারা মনে রাখবে যে একটা ছেলে কত সংগ্রাম করে শেষ পর্যন্ত টিকে থাকে। প্রকাশনা চালানো তো একটা খুবই কঠিন কাজ। লেখক হিসেবে নিশ্চয়ই সেটা কখনো ভাবেন নাই, ঘাড়ে পড়ার পর করতেছেন। দিন আপনার এই ব্যক্তিগত জীবন, অফিসিয়াল জীবন, সামাজিক ব্যস্ততা, এর মধ্যে এর সাথে লেখালেখির যে ভারসাম্য সেটা রক্ষা করেন কিভাবে? এটা রক্ষা করা খুব কঠিন, যার জন্য আমি সব কিছু বাদ দিয়ে ইনশাল্লাহ আগামীবার শুধু লিখব। খুবই কঠিন, এবং অন্য লেখা পড়ে এডিট করা এবং নিজের যে আইডিয়াটা ওর ভিতরে চলে যায়, আমার নিজের লেখাটা গ্যাপ হয়ে যাচ্ছে। আমি এটা থেকে নিষ্কৃতি চাচ্ছি, আমি পরিত্রাণ চাচ্ছি। এখন আসলে আপনি কি কি কাজ করছেন? ভবিষ্যতে কোন ধরনের গল্প বলতে চান? আমি আগামী আগস্টে আমি একটা বই বের করতে চাই, একটু আলোচনার সাপেক্ষে বইটা বের করতে চাই এবং মানুষকে জানায় বই করতে চাই। আমি প্রত 28,000 শব্দ লিখে ফেলেছি, এটা 50,000 শব্দের হবে, যেটা এই বইমেলা আসার কথা ছিল, কিন্তু আমি শেষ করতে পারিনি বা আমি শেষ করার সাহস পাইনি। সুমন্তদা, যাদের সাথে লেখালেখি শুরু করেছিলেন, যারা আপনার সতীর্থ, তাদের অনেকে এখন বিখ্যাত। আপনার নিজেকে কখনো কখনো আন্ডাররেটেড মনে হয়েছে? আমি সবসময় আন্ডাররেটেড। মানে কেন বলেন তো? আমি আন্ডাররেটেড থাকতে ভালো লাগে, পিছনের সারিতে ছবি তুলতে ভালো লাগে, পিছন থেকে ছবি তুলে দেখাতে কি সামনের জিনিসগুলো দেখা যায়। আজকে কিন্তু আমরা আপনাকে সামনে নিয়ে আসছি। আমি সুমন্তদা, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। অতীতে গিয়ে যদি আপনি নিজের লেখালেখি সম্পর্কে নিজেকে কোনো উপদেশ দিতে পারতেন, কোন সময়ে গিয়ে কি উপদেশ দিতেন? একটি কঠিন প্রশ্ন, তারপরে বলি আমি নিয়মিত উপদেশ দিতাম, তুমি নিয়মিত লিখে যাও, কোনো দিকে না তাকিয়ে। সুমন্তদা, আমাদের এই আয়োজনটা শেষ হয় একটা র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে। আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে যাবো আপনার সাথে। কথা সাহিত্যিক সুমন্ত আসলামের সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ। সুমন্তদা, প্রেরণা নিজেই, প্রিয় শব্দ ভালোবাসা, প্রিয় রং সাদা, যে সময়ে বেশি লেখেন, সন্ধ্যায়, প্রিয় সাহিত্য চরিত্র, হ্যাঁ কিন্তু অনেকগুলো, এটা আসলে বলা যাবে না। এটা প্রিয় গানের লাইন, এটা অনেকগুলো, রবীন্দ্রনাথ অনেকগুলো। কবিতা, মনে রাজ কহ যে ভালো মন্দ দয়া আছো সত্য এলা সহজে। লেখার জন্য প্রিয় জায়গা, নিজের টেবিল। লেখার সময় আপনার পছন্দের খাবার বা পানীয়, একদম কফি। সবচেয়ে সৃজনশীল সময়, ভোর। লেখালেখি জীবনের বড় ভুল, বেশি দেখতে চাওয়া, স্বপ্ন, আর একটু ভালো করে লেখা। লেখালেখির ভীতি, আসলে কোনো ভীতি নেই। প্রিয় কথা সাহিত্যিক অনেকগুলো। চলচ্চিত্র একটি যা প্রভাবিত করেছে, পিকে। সুমন্ত আসলাম একজন আদ্যবাদ্য সরল মানুষ। পিতৃত্ব, এর দায়িত্ব, যৌনতা, প্রয়োজনীয়, অপছন্দ করি, সমালোচনা, যা বলতে চাই জোরে সবাই, যা বলতে চাই তা বলতে পারতো না। আপনাকে অনেক ধন্যবাদ সুমন্ত দা। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলায় RTVর বিশেষ আয়োজন আমল তফির আমন্ত্রণে আমরা কথা বলছিলাম কথা সাহিত্যিক সুমন্ত আসলামের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।